গুড মর্নিং মাই ফ্রেন্ডস। আজ আমি যে টপিকটা নিয়ে এসেছি এটা একটু মন দিয়ে ভালো করে শোনো। আশা করি আমাদের পুজো ভালোই কেটেছে। আমরা যথেষ্ট অসুবিধার মধ্যে দিয়ে আমরা পুজোটা কাটিয়েছি। যাই হোক, ওয়েদারটা ভালো ছিল। আজকে লক্ষ্মী পুজোর দিন। আজকে আমি এই রেকর্ডটা করছি, তোমরা নিশ্চয়ই দেখবে পরে। আজকে আমি যে সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যে টপিক নিয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। আমরা জানি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই 5 প্রকার সেন্টেন্স অর্থগত দিক দিয়ে হয়, আর গঠনগত দিক দিয়ে 3 রকম হয়: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সম্বন্ধে আমি পরে বিস্তৃতভাবে আলোচনা করব, যদিও প্রথমের দিকে আমি আলোচনা করেছি, কিন্তু ওইটা একটা টপিক করে তার মধ্যে বিস্তৃতভাবে আলোচনা করব। আজকে যে টপিক নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে, আমরা অনেক সময় অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্স দুরকম হতে পারে। আমরা জানি অ্যাফার্মেটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। অ্যাফার্মেটিভ কিংবা নেগেটিভ যাই হোক না কেন, ওই দুটোকেই আমরা কিন্তু ইন্টারোগেটিভ করতে পারি। অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ হতে পারে, নেগেটিভ ইন্টারোগেটিভও হতে পারে। কিন্তু আমরা অনেক সময় বিভ্রান্তের মধ্যে পড়ি যে কখন ডু, ডাজ, ডিড এইগুলো হবে বা কখনো হবে না, কিংবা ধরো ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন করলে কখনো দেখা যাচ্ছে ডু, ডাজ, ডিড ব্যবহার করছি, আবার কখনো করছি না, বা কোন কোন ক্ষেত্রে বা কীভাবে ডু, ডাজ, ডিডগুলোর ব্যবহার হবে, সেগুলো কোনখানে বসবে, কী নিয়মে বসবে, এইগুলো নিয়ে আমরা অনেক সময় বিভ্রান্তের মধ্যে পড়ি। সেই কারণেই বন্ধুরা, আমি এই ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমি একটা টপিক করেছি। তোমরা এটা ভালো করে ফলো করো, আমার কথাগুলো ফলো করো এবং আমার লেখাগুলো দেখো। অবশ্যই এই ব্যাপারে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই আমি যেটা বলবো, সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় আমরা 3 রকম পদ্ধতি অবলম্বন করি। মানে কী ধরনের ভার্ব থাকলে বা কী ধরনের প্রশ্নবোধক আমি করতে চাইছি তার উপর অনেকটা নির্ভর করছে। খুব সহজ পদ্ধতি, তোমরা যাতে ভালোভাবে শিখতে পারো, এটা অন্যভাবেও ব্যাখ্যা করা যায়। অনেকে যারা ইংরাজি শেখাচ্ছেন তারা এটা অন্যভাবে ব্যাখ্যা করতে পারে, কিন্তু আমি এমনভাবে ব্যাখ্যা করব যাতে তোমরা এই জিনিসটাকে হৃদয়ঙ্গম করতে পারো। আচ্ছা, প্রথমেই বলে রাখি, তোমরা এই লেখাগুলো দেখছো, এই লেখাগুলোর মধ্যে যেটা আমি বোঝাতে চাইছি যে, দেখবে কোনো সেন্টেন্সে প্রথম 3টে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম আছে, প্রথমটা নিয়ে ফার্স্টে আলোচনা করছি। প্রথমটা হচ্ছে, আমাদের নির্দিষ্ট কিছু ওয়ার্ড আছে, সেইগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, সেইগুলো আমি লিস্টেড ওয়ার্ড বলে এখানে বলছি। লিস্টেড ওয়ার্ড বলতে ওই ওয়ার্ডগুলো আমি একটা লিস্ট করে দিয়েছি। সেই লিস্টেড ওয়ার্ডগুলোর মধ্যে যদি থাকে, সেইগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে শুধুমাত্র সেই ওয়ার্ডগুলো আগিয়ে দেবে, দিয়ে তারপর যা আছে পরপর বসিয়ে একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবে, নোট অফ ইন্টারোগেশন। তাহলেই সেগুলো জিজ্ঞাসা করা সেন্টেন্সে এসে যাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে এসে যাবে। সেই লিস্টেড ওয়ার্ডগুলো কী কী? যেমন ধরো, আমরা বিভার্বের রূপ জানি, ইজ, অ্যাম, আর প্রেজেন্ট টেন্সে। পাস্ট টেন্স হচ্ছে ইজ, অ্যাম, আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ কিংবা ওয়ার, অর্থাৎ ইজ আর অ্যামের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়ার। তেমনি হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্সে হ্যাড কিংবা হ্যাজ বসে, আর ওই দুটোরই পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। তাহলে কী হলো? ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড। এছাড়াও শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, যেগুলো আমি এই লিস্টে দিয়েছি, এইসব ওয়ার্ডগুলো দিয়ে কোনো সেন্টেন্স যদি থাকে, তখন তাদেরকে যদি আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে যেতে হয়, জাস্ট সেই ওয়ার্ডগুলো আগিয়ে দিতে হবে। যেমন এখানে আমি কতগুলো উদাহরণ দিয়েছি তোমাদের বোঝার সুবিধের জন্যে। যেমন ধরো, আই শ্যাল গো হোম, সেটাকে যখন জিজ্ঞাসা করছি তখন কী হবে? শ্যাল আই গো হোম।
কিংবা আই শুড গো হোম, শুড আই গো হোম, এইভাবে এই ওয়ার্ডগুলো দিয়ে যে সেন্টেন্সগুলো হবে লক্ষ্য করলে দেখতে পাবে সেইগুলো যখন প্রশ্নবোধক বাক্যে নিয়ে যাচ্ছি শুধু সেইগুলো আগিয়ে দিচ্ছি, তারপর বাকিগুলো যেমন আছে পড়ে থাকছে এবং জিজ্ঞাসার চিহ্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ধরনের একটা আমাদের তাহলে লিস্টে ওয়ার্ডগুলো কী আছে সেটা জেনে নিতে হবে। এই যে ওয়ার্ডগুলোর নাম বললাম এইগুলো একদম মুখস্থ করে ফেললে, সাধারণত এইগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে সেইগুলি জাস্ট আগিয়ে এসে জিজ্ঞাসামূলক প্রশ্ন করা যেতে পারে। আর একটা হচ্ছে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে, আমি অ্যাফার্মেটিভ সম্বন্ধে বোঝালাম, আবার যদি নেগেটিভে থাকে না সূচক প্রশ্নে তখনও ওই একই নিয়ম হবে, শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি সাবজেক্টটা নাউন থাকে তাহলে নটটা বসবে নাউনের আগে, আর যদি প্রোনাউন দিয়ে থাকে তাহলে নটটা বসবে প্রোনাউনের পরে। যেমন ধরো হি ইজ নট এ বয়, সেটা জিজ্ঞাসা করলে কী হবে, ইজ হি নট এ বয়, ইজ হি নট এ বয়, হি এর পর নটটা বসছে। আর যদি বলি রাম একজন বালক, রাম ইজ এ বয়, এই রাম ইজ নট এ বয়, রাম একজন বালক নয়, সেটাকে জিজ্ঞাসা করলে কী হবে, ইজ নট রাম এ বয়, রামটা নাউন, তার আগে নটটা বসছে। শুধু নটটার অবস্থান নিয়ে একটু পরিবর্তন হবে, বাকি ওই লিস্টেড ওয়ার্ডে যেগুলো আছে সেগুলো আগিয়ে আসবে। এই নিয়মটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আমি আসবো যে কখন আমরা এই লিস্টেড ওয়ার্ডগুলো যদি না থাকে তাহলে কি আমরা ভার্বটাকে সরাসরি আগিয়ে আনবো? না। যেমন ধরো আই গো হোম, এখানে তো ওই লিস্টেড ওয়ার্ডগুলোর মধ্যে কোনোটা নেই, তাহলে আমি কি বলবো গো আই হোম? নো, ভুল হয়ে যাবে। লিস্টেড ওয়ার্ডগুলোর মধ্যে প্রথমেই সেন্টেন্সটাকে দেখে নিতে হবে ওই লিস্টেড ওয়ার্ডগুলোর মধ্যে কোনোটা আছে কি না। যদি না থাকে তাহলে যে অ্যাকশন ভার্বগুলো আছে সেইগুলো প্রেজেন্ট টেন্সে ডু কিংবা ডাজ দিয়ে জিজ্ঞাসা করতে হবে, আর পাস্ট টেন্স হলে ডিড দিয়ে, যেহেতু আমরা ডু বা ডাজের পাস্ট টেন্স আমরা জানি ডিড। কেমন? যেমন এখানে দেখো আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, যেমন আই ইট রাইস, আই ইট রাইস, এখানে দেখো লিস্টেড ওয়ার্ডের মধ্যে কী কী আছে, ইজ, অ্যাম, আর, হ্যাজ, হ্যাভ, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, উইল, উড, মাইট, মে, ক্যান, কুড, এই সেন্টেন্সটার মধ্যে কোনোটাই নেই কিন্তু, তখন আমি এটা কী করবো, ডু দিয়ে জিজ্ঞাসা করবো, ডু আই ইট রাইস, কিংবা হি ইটস রাইস, এখানে এস যোগ আছে, তাহলে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই কারণে ডুটা না হয়ে ডাজ হয়ে যাচ্ছে, ডাজ হি ইট রাইস। আর এই যে এসটা যেহেতু ডু এর সাথে এসটা বসছে, এসটা তখন হবে না। কিংবা ধরো পাস্ট টেন্সে যদি থাকে আই এট রাইস, এটা যেহেতু পাস্ট টেন্স তখন ডু বা ডাজ এদের পাস্ট টেন্স যেহেতু ডিড, ওই ডিড দিয়ে জিজ্ঞাসা করতে হবে। আর ডিড দিয়ে প্রশ্নবোধক করার সময় যে মেন ভার্বটা সেটা তখন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে চলে যাবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে চলে আসবে, ফার্স্ট ফর্মে চলে আসবে। যেমন ধরো আই এট রাইস, এটা কী হবে, ডাই ইট রাইস, এই এটটা ইট হয়ে যাচ্ছে। তারপর ধরো দে ইট রাইস, ডিড দে ইট রাইস, ইউ এট রাইস, ডিড ইউ ইট রাইস। আবার এই সেন্টেন্সগুলো যখন নেগেটিভ ইন্টারোগেটিভ হতো, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে থাকবে, ওই একইভাবে করব, কিন্তু ওই নটটা আমি এর আগে জাস্ট যেটা আলোচনা করে গেলাম, নটটা নাউন থাকলে তার আগে বসবে, আর প্রোনাউন থাকলে নটটা পরে বসবে। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, যেমন ধরো এখানে আমি দিয়েছি যদি বলতাম আই ডু নট গো হোম, আই ডু নট গো হোম যদি থাকতো তাহলে আমি ডুটা অ্যাজ ইউজুয়াল আগিয়ে দিলাম, ডু আই নট গো হোম, আইটা যেহেতু প্রোনাউন আয়ের পর নটটা বসছে। হ্যাঁ, কিন্তু যদি বলি রাম ডাজ নট গো হোম, তখন ডাজটা আগে বসছে, এবার রামটা যেহেতু নাউন তার আগে নটটা বসে যাচ্ছে, প্রোনাউনটা নটটা প্রোনাউনের পরে বসছে, আর নাউন থাকলে নাউনের আগে নটটা বসবে। এইভাবে প্রশ্নবোধক বাক্য নিয়ে যেতে হবে, কারণ ডু ডাজ ডিড এইগুলো দিয়ে আমরা না সূচক বাক্য করার সময় এইগুলো সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার করে থাকি। কেমন? আচ্ছা, তারপর দেখো এইবার চলে আসবো, তাহলে আমরা কি দেখলাম, দুরকম ধরনের প্রশ্নবোধক বাক্যে নিয়ে যায় সেইগুলো আলোচনা করলাম। আর এক ধরনের আছে প্রশ্নবোধক বাক্য, সেগুলো হচ্ছে ডাব্লিউএইচ সংক্রান্ত। ডাব্লিউএইচ যে সংক্রান্ত যে প্রশ্নবোধক বাক্যগুলো সেগুলো কীরকম, এর আলাদা একটা বৈশিষ্ট্য আছে, সেটা আমি আসছি। এইটা বলার আগে এটা হচ্ছে তৃতীয় নিয়ম,
এই যে প্রথম আর দ্বিতীয় নিয়ম যেগুলো করে গেলাম, তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে ওইগুলোকে যখন ওইগুলো দিয়ে যখন প্রশ্নবোধক বাক্য করছি, তখন উত্তরটা কিন্তু ইয়েস অথবা নো এই দিয়ে আমি সেরে ফেলতে পারি। যেমন ধরো, অ্যাম আই এ বয়, আমি কি একজন বালক, আমি বললাম ইয়েস। হ্যাঁ, কিংবা ধরো, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, বলে দিলে নো, কিংবা খেয়ে থাকলে বললে ইয়েস। তাহলে দেখো, প্রথম দুটো পদ্ধতি নিয়ে যে আলোচনা করলাম ইন্টারভিউটি, এগুলো ইয়েস নো এর ব্যাপারে। ইয়েস কিংবা নো দিয়ে আমরা প্রশ্নটা উত্তর দিয়ে দিতে পারছি, যেখানে যেটা প্রযোজ্য। কিন্তু ডাব্লুএইচ দিয়ে প্রশ্ন যখন করব, তখন কিন্তু ইয়েস বা নো দিয়ে এক কথায় উত্তর দেওয়া যাবে না। যেমন ধরো, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তুমি কি বলবে সেখানে ইয়েস বা নো? নিশ্চয়ই না, সেখানে তোমার নামটা বলতে হবে। তেমনি এইটাই হচ্ছে ডাব্লুএইচ প্রশ্নের মজা। এখন এই ডাব্লুএইচ প্রশ্ন সাধারণত 7টা হয়ে থাকে। সেগুলো আমি এখানে লিস্ট দিয়ে দিয়েছি, দেখো। হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এইগুলো দিয়ে ডাব্লুএইচ প্রশ্ন করা হয়। যেহেতু প্রথমে ডাব্লুটা দিয়ে আছে, এই যে হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, এগুলো সব প্রথম অক্ষরগুলো ডাব্লিউ আছে, যার জন্য ডাব্লু বলছে। আর এইচটা বলছে কেন, এই হাউ দিয়ে শুধু একটাই এইচ আছে, যার জন্য এইগুলোকে বলছে ডাব্লুএইচ প্রশ্ন। ডাব্লুএইচ দিয়ে ফ্রেম করতে হয়, প্রশ্ন তৈরি করতে হয়। এইগুলোর গঠন পদ্ধতি আমি আসছি। তার আগে একটু বলে রাখি, এই হুটার আবার 3টে ফর্মে করা যায়। হুটা হচ্ছে নমিনেটিভ কেস, হুমটা হচ্ছে অবজেক্টিভ কেস, আর হুজটা হচ্ছে পজিটিভ কেস। এই হুটা কি প্রয়োজন বোধে হুম হুসে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, আবার হুম হুসে যখন নিয়ে যাব, তখন কিন্তু ডু ডাজ ডিড দিয়ে আরম্ভ করতে হবে। কিন্তু হু দিয়ে সরাসরি যখন করবো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তখন সেখানে ডু ডাজ ডিডের কোনো প্রশ্ন আসবে না। অনলি মাত্র হু দিয়ে যখন প্রশ্ন করবো, খুব ভালো করে মনে রাখো, হু দিয়ে যখন কোনো অ্যাফার্মেটিভ, নেগেটিভ নয় কিন্তু, অ্যাফার্মেটিভ প্রশ্ন যখন করব, তখন সেখানে সরাসরি ভার্বটা বসে যাবে, ডু ডাজ কিংবা ডিড আসবে না। কিন্তু হু দিয়ে যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করবো, অর্থাৎ না সূচক বাক্যকে যখন প্রশ্নবোধক বাক্যে নিয়ে যাব, তখন আবার কিন্তু ওই ডু ডাজ ডিডের ব্যবহারটা চলে আসবে। কেবলমাত্র এই এতগুলো যে ডাব্লুএইচ আছে, কেবলমাত্র হু দিয়ে যখন প্রশ্নটা করব এবং সেটা অ্যাফার্মেটিভ হতে হবে, তখনই সরাসরি ওই ভার্বটা বসে যাবে। যেমন ধরো, আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানেও আমি উদাহরণ দিয়ে দিয়েছি, আমি একটু বাইরে থেকেও বলছি। যেমন ধরো, কে ভাত খেয়েছিল, তাহলে আমি কি উত্তরটা করব প্রশ্নবোধক বাক্যে, হু এট রাইস। ওখানে কিন্তু ডু ডাজ ডিড এইসব কিচ্ছু আসছে না, হু এট রাইস। আর যদি বলি কে ভাত খেয়েছিল না, তখন কিন্তু দেখো, হু ডিড নট ইট রাইস, তখন কিন্তু ডিডের ব্যাপারটা চলে আসছে। এরটা যেহেতু পাস্ট টেন্স আছে, এই আমি জাস্ট 2 নম্বরটা যেভাবে আলোচনা করে গেলাম প্রশ্নবোধক বাক্য তৈরি করতে গেলে ডু ডাজ ডিডের প্রয়োগটা, এই ক্ষেত্রেও সেরকম চলে আসছে। আর অন্যান্য ক্ষেত্রগুলো ডু ডাজ ডিড প্রয়োজন বোধে আসবে। আচ্ছা, এইটা একটা সহজ পদ্ধতি হচ্ছে, যখন এই ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন করবে, তখন ডাব্লিউএইচের ফর্মটা আগে বসবে, বসে এমনি আমি ওই ডু ডাজ ডিড দিয়ে যেটা আলোচনা করলাম, ওই ধরনের, ধরো ওই ডাব্লিউএইচটা নেই, না থাকলে আমরা যেভাবে প্রশ্নবোধক বাক্যে ডু ডাজ ডিড দিয়ে করি, সেরকমভাবে আনতে হবে। আনার পর ওই ডাব্লিউএইচটা ফার্স্টে বসে যাবে। তাহলে কি আমি বলতে চাইলাম, যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যেখানে ডু ডাজ ডিড এমনি সাধারণ ক্ষেত্রে যেখানে আনার নিয়ম আছে, এখানেও সেই একই নিয়ম, শুধু তার আগে ডাব্লিউএইচটা বসে যাবে। প্রয়োজন বোধে হু, হুইচ, হোয়াট, হুজ, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এইগুলো সব বসে যাবে। কেবলমাত্র হু দিয়ে যখন অ্যাফার্মেটিভ প্রশ্নকে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করা হবে, সেখানে ডু ডাজ ডিডটা বসবে না, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে বসবে। প্লাস হুয়ের যে ভাগগুলো আছে, হুম, হুজ, এদের ক্ষেত্রেও ডু ডাজ ডিডটা বসবে। প্লাস আরও যেগুলো ডাব্লিউএইচ আছে, তাদের ক্ষেত্রেও ডু ডাজ ডিডটা বসবে। এইগুলো একটু ভালো করে মনে করে নিতে হবে। আচ্ছা, যেমন আমি এখানে কতগুলো দিয়েছি, আর যেখানে সেই যে প্রথমে যে লিস্টেড ওয়ার্ডগুলো দিয়েছিলাম, সেইগুলো দিয়ে যদি থাকে, সেখানে তো কোনো প্রশ্নই নেই ডু ডাজ ডিডের। যেমন ধরো, এখানে দিয়েছি হু অ্যাম আই, হু আর ইউ, হু আর উই, বা হু আর ইউ, হু আর দ্য মেন, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হ্যাঁ, এইগুলো সবই যেহেতু সেই লিস্টেড ওয়ার্ড যেগুলো বলেছিলাম,
বি ভার্বের ইজ অ্যাম আর হ্যাজ হ্যাভ শ্যাল হ্যাভ উইল উড এইগুলো যেগুলো থাকবে সেইগুলো আগিয়ে আসে, এক্ষেত্রেও সেইগুলোই দেখো আগিয়ে আসছে, আর শুধু হুটা এই ডাব্লিউএইচ কোশ্চেনের এটা আগে বসে যাচ্ছে, বসে প্রশ্নবোধক বাক্য নিয়ে যাচ্ছে। আবার দেখো হু কেম হেয়ার, কে এখানে এসেছিল, আমি একটু আগে যেটা বললাম, এটা যেহেতু অ্যাফার্মেটিভ একে ইন্টারোগেটিভ করা হচ্ছে, যার জন্য সরাসরি ভার্বটা বসে যাচ্ছে হু কেম হেয়ার বা হু কামস হেয়ার। হ্যাঁ, বা হু মানে কে হয়, কাহারও হয়, হু কাম হেয়ার যদি বলি তার মানে কাহার এখানে আসে, এইটা অর্থ হয়ে যাবে। বা হু টোল্ড হিম দি স্টোরি, সব এইগুলো যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, এখানে ডু ডাজ ডিড আসছে না। কিন্তু এই অ্যাফার্মেটিভ ক্ষেত্রে অন্য যদি কোনো কিছু থাকে সেখানেও ডু ডাজ ডিডের প্রয়োগ আসবে। আর হু দিয়ে যেখানে নেগেটিভ ফর্মে তাকে ইন্টারোগেটিভ করাবে সেখানেও ডু ডাজ ডিডের প্রশ্ন আসবে। আচ্ছা, যেমন ধরো হু ডিড নট গিভ হিম দ্য বুক, হুম ডিড ইউ সি, বা হুজ বুক ডিড ইউ ওয়ান্ট, এগুলো এইভাবেই প্রয়োগ হচ্ছে। আর এখানে সেটাই লিখেছি যে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা যেখানে ডু ডাজ এবং ডিড প্রয়োগ করি, হ্যাঁ, এসব ক্ষেত্রে হু দিয়ে জিজ্ঞাসা করা হলে সেখানে এইগুলো হয় না, কিন্তু অন্য ক্ষেত্রে নেগেটিভ হলে সেখানে ডু ডাজ ডিডের প্রয়োগটা হয়। আচ্ছা, এরপর চলে এসো এবার এক একটা যে ডাব্লিউএইচ প্রশ্ন সেইগুলো দিয়ে আমি বোঝাবার চেষ্টা করছি। তাহলে হুয়ের ব্যাপারটা আমি বললাম, এবার হুইচ দিয়ে কীরকম হবে এইটা একটু চিন্তা করা আছে। যেমন ধরো হুইচ ইজ কস্টলি, বা হুইচ অফ দ্য পেন্স ইজ ব্ল্যাক, হ্যাঁ, হুইচ বয় কেম হেয়ার, হুইচ বয় কাম হেয়ার, কিংবা ধরো হুইচ ম্যান ইটস দ্য ম্যাঙ্গো, হুইচ বুক ডু ইউ লাইক মোস্ট। এইখানে একটু লক্ষ্য করে দেখো যে এই যে যেখানে লিখেছে এটা, এখানে দেখার বিষয় যে কোনটি বা কোনগুলি, এইরূপ বোঝানোর জন্যে যখন ডু ডাজ কিংবা ডিডের ব্যবহার এইরকম যখন বোঝাবে, হুইচ দিয়ে প্রশ্ন করার সময় যদি কোনটি বা কোনগুলি এরকম বোঝায়, তখন কিন্তু ডু ডাজ ডিডের প্রয়োগ হবে না। যেমন হুইয়ের ক্ষেত্রে আমি বোঝালাম হবে না, এই ক্ষেত্রেও কিন্তু হবে না। আবার দেখো কিন্তু কোনটিকে বা কোনগুলিকে বা কোনটিতে কোনগুলিতে এইরূপ অর্থ প্রকাশ করার সময় সেখানে অ্যাফার্মেটিভেও ডু ডাজ কিংবা ডিডের ব্যবহার হবে, সেখানে অবশ্যই লিস্টেড ওয়ার্ডগুলো থাকবে না। যেমন ধরো এখানে দিয়েছি হুইচ বুক ডু ইউ লাইক মোস্ট, এখানে হুইচ বুক ডু ইউ লাইক মোস্ট মানে কোন বইটিকে তুমি বেশি পছন্দ করো, কোন বইটিকে, এরকম অর্থ হচ্ছে। বা হুইচ ভিলেজ ডু ইউ লিভ ইন, কোন গ্রামেতে তুমি বাস করো, কিংবা হুইচ বয় ডিড নট কাম হেয়ার, কোন বালকটি এখানে এসেছিল না। বা হুইচ মেন ডিড নট ইট রাইস, কোন লোকগুলি ভাত খেয়েছিল না, কোন লোকগুলি ভাত খেয়েছিল, এই এই যে জিনিসগুলো। আর কিন্তু এইটা দেখো হুইচ বয় কাম হেয়ার, কোন বালকটি এখানে এসেছিল। বা হুইচ ম্যান ইটস দ্য ম্যাঙ্গো, কোন লোকটি এই আমটি খায়। এইসব ক্ষেত্রে কিন্তু দেখো এখানেও হুইচের পর নাউন বসছে, এখানেও নাউন বসছে, হ্যাঁ, কিন্তু এইখানে তোমার সরাসরি ভার্বটা বসে যাচ্ছে, কিন্তু এইগুলো ক্ষেত্রে ভার্বটা বসে না। তাহলে এইখানে আমাদের সাধারণ বুদ্ধিতে এর অন্যরকম ব্যাখ্যাও হতে পারে, কিন্তু আমরা সাধারণ বুদ্ধিতে যেটা চিন্তা করে করব, এই কোনটি বা কোনগুলি এইরকম অর্থ যখন প্রকাশ পাবে তখন সরাসরি বসে যাবে ভাবটা। কিংবা কিন্তু যখন কোনটিকে কোনগুলিকে বা কোনটিতে কোনগুলিতে এইরকম প্রকাশ পাবে তখন ডু আর ডাজ বা ডিড দিয়ে করতে হবে। আর যখন এরা নেগেটিভ সেন্টেন্সে হবে, নেগেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করা হবে, তখন ডু ডাজ ডিডের ব্যবহারটা হবে। আচ্ছা, এরপর এসো, এরপর দেখো এগুলো একটু মন দিয়ে তোমরা স্টাডি করো, মন দিয়ে একটু বোঝাবার চেষ্টা করো, ঠিক বুঝতে পারবে। যেমন হোয়াট দিয়ে, হ্যাঁ, হোয়াট ইজ দিস, তারপর হোয়াট হ্যাভ আই রিডন, এইগুলো মানে ওই লিস্টেড ওয়ার্ডের মধ্যে আছে বলে হোয়াটটা বসছে, তারপরে সেই ভার্বটা আগিয়ে আসছে, সেইভাবে আমরা প্রশ্নবোধক বাক্যটা নিয়ে যাচ্ছি। কিন্তু এখানে দেখো হোয়াট ডাজ হি ইট বা হোয়াট ডু দে রাইট, এই যে হোয়াট ডাজ হি ইট, হোয়াটটার পর ডাজটা আসছে, তার মানে যদি
বলি সে খায় ইংরেজি কি, হি ইটস, সে কি খায়, তাহলে আমরা কী করতাম, ডাজ হি ইট। এই দ্বিতীয় নিয়মে যেগুলো শিখেছিলাম, এই যে ডাজ হি ইট এইটা করার আগে হোয়াটটা বসাতে হচ্ছে। এইভাবে WH ফর্মগুলো গঠন করতে হয়। এক্ষেত্রে দেখো হোয়াট ডু দে রাইট, এমনি যেটা যদি করতাম দে রাইট, সেটাকে জিজ্ঞাসা করলে কী হবে, ডু দে রাইট। এবার ডু দে রাইটটা আমরা এলাম, আসার আগে এই হোয়াটটা বসিয়ে দিলাম, WHটা বসিয়ে দিলাম। এই যে নিয়মকানুনের মধ্যে দিয়ে আমরা আসছি, ওই দু একটা নিয়মকানুন ছাড়া এই 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 WH প্রশ্নগুলোর ডু ডাজ ডিড যেখানে ব্যবহার হবে সেখানে এইভাবেই ব্যবহার করতে হয়। আচ্ছা, আবার দেখো হোয়েন দিয়ে যেমন করেছি, হোয়েন ডু ইউ ইট, এখানেও ডু দিয়ে আসছে, হোয়েন ডিড হি কাম। যেমন ইউ এট, তুমি খেয়েছিলে, হ্যাঁ তুমি কি খেয়েছিলে, ডু ইউ ইট, এই তুমি কি খাও, ডু ইউ ইট। এবার তার আগে শুধু হোয়েনটা বসে যাচ্ছে। হ্যাঁ, বা নেগেটিভের ক্ষেত্রেও সেই একইভাবে হবে, প্রোনাউন থাকলে নটটা প্রোনাউনের পর বসবে, নাউন থাকলে নাউনের আগে নটটা বসবে। আচ্ছা, আবার দেখো হোয়ার দিয়ে যেমন হোয়ার ডু দে রিড, হোয়ার ডিড হি গো, একই নিয়ম। এমনি সাধারণ ডু ডাজ ডিড দিয়ে যেভাবে প্রশ্ন করলে হয় সেইভাবে ফর্মটা করে তার আগে এই WHটা বসিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো এটাই আমার লাস্ট, এগুলো ভালো করে বোঝার চেষ্টা করি। যেমন হাউ ওল্ড আর ইউ, হ্যাঁ হাউ আর ইউ, এগুলো তো ইজ অ্যাম আর ওই সেই লিস্টেড ওয়ার্ডের মধ্যে আছে, যার জন্য এগুলো আগিয়ে আসছে। আবার দেখো এখানে হাউ ফার হ্যাজ হি, এইগুলো হলো। আবার হাউ ডিড হি ব্রেক দ্য গ্লাস, বা হাউ ক্যান হি ডু দিস, হাউ ডিড হি নট সাকসিড ইন দ্য এক্সামিনেশন। মানে যখন অ্যাফার্মেটিভ কিংবা নেগেটিভ দুটো ক্ষেত্রেই হাওয়ের পরও ডু বা ডাজ বা ডিড হচ্ছে, যেখানে সেই লিস্টেড ওয়ার্ডগুলো নেই আমরা সাধারণভাবে যেরকম করি করে তার আগে হাউটা বসিয়ে দিচ্ছি। আর হোয়াই দিয়েও সেই একই পদ্ধতি, যেমন হোয়াই আর ইউ লেট, এখানে 8টা সেই লিস্টেড ওয়ার্ডের মধ্যে আছে, 8টা আগিয়ে দিলাম, তার আগে হোয়াইটা বসিয়ে দিলাম। আবার দেখো হোয়াই শুড আই গিভ দেন, এটাও একই। আবার হোয়াই ডু ইউ লাভ, ইউ লাভ, ডু ইউ লাভ করে এই হোয়াইটা বসিয়ে দিলাম। এইভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ ক্ষেত্রে বা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ ক্ষেত্রে একই জিনিস হয়ে থাকে। অর্থাৎ আমি বলতে চাইছি এখানে, যেটা আমি বলতে চাইছি, অর্থাৎ যেখানে লিস্টেড ওয়ার্ডগুলি WH প্রশ্নের ক্ষেত্রে থাকবে সেখানে সাধারণত WH এর পরেই বসবে। অর্থাৎ লিস্টেড ওয়ার্ড যেগুলো থাকবে সেগুলো জিজ্ঞাসা করার সময় WH প্রশ্নটা আগে বসবে, তারপরে সেইটা বসবে। মানে WH প্রশ্নটা আগে বসবে, তারপরেই ওইটা বসবে, সেটাই বলছি, WH এর পরেই বসবে। কিন্তু যেখানে লিস্টেড ওয়ার্ড নাই সেক্ষেত্রে সাধারণভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সেই সবের ক্ষেত্রে ডু ডাজ ডিড এইসবগুলো প্রয়োগ করতে হবে। তাহলে বন্ধুরা, আজকে একটা খুব ভালো টপিক নিয়ে আমার মনে আলোচনা করা হলো। তোমরা কোথায় ডু ডাজ ডিড বসাবে এইগুলো নিয়ে তোমাদের একটা সংশয় থাকে, সেইগুলো কিছুটা নিরসন করলাম। আর WH প্রশ্ন দিয়ে কিভাবে করতে হয় সেইগুলো তোমরা কিছুটা বুঝলে। আর যেখানে WH দিয়ে প্রশ্ন দুটো ক্ষেত্রেই করা যায়, যেখানে ওই লিস্টেড ওয়ার্ডগুলো আছে সেখানেও করা যাবে, আবার যেখানে আমরা ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন করি সেখানেও করা যাবে। তা সেই সব ক্ষেত্রে WH দিয়ে যে প্রশ্নটা সেইটা সেই ওয়ার্ডটা আগে বসবে, বসার পর যেমন নিয়ম আছে ডু ডাজ ডিড যেখানে যেরকম সেইটা বসবে, তারপর অন্য ওয়ার্ডগুলো বসবে। কিংবা যেখানে লিস্টেড ওয়ার্ড আছে WHটা বসিয়ে তারপর সেই লিস্টেড ওয়ার্ডের যেগুলো সেইগুলো বসবে, তারপর অন্য ওয়ার্ডগুলো বসে সব ক্ষেত্রেই জিজ্ঞাসা চিহ্ন নোট অফ ইন্টারোগেশনটা দিতেই হবে। আশা করছি বন্ধুরা এটা তোমরা ভালোই বুঝতে পেরেছো। তোমাদের বইগুলো একটু দেখো, বা তোমরা এটা বারবার ভিডিওটা দেখতে থাকো, তোমরা দেখবে, নিজেরাও চেষ্টা করো। এইগুলো যদি তোমরা করতে পারো বা তোমরা শিখে গেলে, এরপর WH কোশ্চেন কী করে ফর্ম করে, একটা আমি কন্টেন্ট দিয়ে দিলাম, তা থেকে WH করতে হবে, কীভাবে করবে সেইগুলো আমি শেখাবো। যেমন ধরো হি গো দেয়ার, হি গো দেয়ার নয়, হি গোজ দেয়ার, সে সেখানে যায়। আমি যদি এটাকে উত্তর হিসেবে ধরি, তাহলে এটা কি করলে তোমার এই উত্তরটার সঙ্গে অ্যাডজাস্টেড হবে। যেমন ধরো হি গোজ দেয়ার, সে সেখানে যায়। আমি যদি বলি হোয়ার ডাজ হি গো, সে কোথায় যায়, হ্যাঁ সে বললো হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে হি গোজ টু স্কুলটা উত্তর হিসেবে পেয়ে যাচ্ছি। অর্থাৎ WH ফর্ম করার সময় দেখতে হবে যে উত্তরটা যেন আমাকে দেয়া আছে, সেটাই কন্টেন্ট।
এবার কী ধরনের প্রশ্ন করলে ওই উত্তরটার সঙ্গে সামঞ্জস্য হবে সেই ধরনের প্রশ্নটা আমার করতে হবে। এইগুলো হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেনে বা ডাব্লিউএইচ ফর্মের ব্যাপার। সেটা আমি পরের এপিসোডে ভালো করে বোঝাবো। তোমরা তাহলে এইগুলো কিভাবে হলো নিয়মগুলো সেগুলো শিখলে। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো। থ্যাংক ইউ। আমি এরকম ভিডিও পরপর আনতে থাকবো, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর বন্ধুদেরও বলো সাবস্ক্রাইব করতে থাকো। সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবে। আর তোমরা প্রচুর পরিমাণে এটাকে ভিউ করো, তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। যত সাবস্ক্রাইব হবে পরপর আমার ভিডিওগুলো দেখতে পাবে, আমিও উৎসাহিত হব এবং তোমাদের আরও নতুন নতুন জিনিস উপহার দিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক।